সবাইকে এই চ্যানেলে স্বাগত। ব্রিটিশ শাসনকালে ভারতের একজন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং সম্পর্কে বিভিন্ন বিষয় আজকের এই ভিডিওতে আমরা বলবো। যে কোনো এক্সামের জন্য এই টপিকটা তো কভার হবেই, তার পাশাপাশি ভারতের ইতিহাস সম্পর্কে জানা ও বোঝার জন্য এই ভিডিওটা আশা করি খুব হেল্পফুল হবে। তো আমাদের মূল বিষয়ে আসি। গভর্নর জেনারেল হিসাবে ভারতে বেন্টিংকের সময়কাল 1828 থেকে 1835 খ্রিস্টাব্দ। তবে এর আগে তিনি মাদ্রাসের গভর্নর ছিলেন। 1803 থেকে 1807 খ্রিস্টাব্দ পর্যন্ত উইলিয়াম বেন্টিং মাদ্রাসের গভর্নর ছিল। মাদ্রাসের গভর্নর থাকাকালীন 1806 খ্রিস্টাব্দে এই ভেলোরে সিপাহী বিদ্রোহ হয়েছিল। 1807 খ্রিস্টাব্দে কোর্ট অফ ডাইরেক্টর বেন্টিংকে ইংল্যান্ডে ডেকে নেয় এবং তারপর আবার 1828 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল হিসাবে ভারতে পাঠায়। তবে 1828 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল হিসাবে ভারতে আসার আগে বেন্টিং ওই ব্রিটিশ পার্লামেন্টে একজন এমপি ছিলেন। তো যাই হোক, 1828 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং বাংলার গভর্নর জেনারেল হিসাবে ভারতে আসে। আর ভারতের ইতিহাসে বলা যায় যে বেন্টিং কি ছিলেন প্রথম গভর্নর যিনি সোশ্যাল ওয়েলফেয়ার বা সামাজিক কল্যাণের কথা ভেবেছিলেন। সামাজিক কল্যাণে তার গুরুত্বপূর্ণ অবদান হলো তিনি সতীদাহ প্রথার সমাপ্তি করেছিলেন। 4 ডিসেম্বর 1829 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং একটি রেগুলেশন পাস করেছিলেন, রেগুলেশন 17 বা বেঙ্গল সতী রেজলিউশন। এই রেজলিউশন বা এই আইনের মাধ্যমে তিনি এই সতীদাহ প্রথাটাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছিলেন। এই রেজলিউশনের মাধ্যমে তিনি স্পষ্ট ডিক্লেয়ার করেছিলেন যে সতী প্র্যাকটিস ইজ ইললিগাল এন্ড ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। বেন্টিং 1819 খ্রিস্টাব্দে বাংলার এই এরিয়াতে এই সতী রেজলিউশনটাকে লাগু করান। এরপর 1830 খ্রিস্টাব্দে মাদ্রাস আর বোম্বের এরিয়াতে অর্থাৎ ভারতের পুরো এরিয়াতে এই আইনটাকে লাগু করেন। তবে এর পেছনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব সব থেকে বেশি। রাজা রামমোহন রায়ের উদ্যোগেই উইলিয়াম বেন্টিং এই সতীদাহ প্রথাটাকে সমাপ্ত করে দেন। তবে এরকম না যে এই ঘোষণার পর থেকে আর সতীদাহ প্রথার ঘটনা ঘটেনি, এর পরেও সতীদাহ প্রথার ঘটনা ঘটেছে, তবে তার সংখ্যা খুবই কম, সেটাকে নেগলেক্ট করা যায়। এবার সমাজ কল্যাণের জন্য এই সতীদাহ প্রথার সমাপ্তির পাশাপাশি উইলিয়াম বেন্টিং আরো কিছু পদক্ষেপ নেন। যেমন তিনি ফিমেল ইনফ্যান্টিসাইড অর্থাৎ মেয়ে শিশুর হত্যার ঘটনার উপরে ব্যান লাগিয়ে দেন। সেই সময় বিভিন্ন জায়গাতে সমাজের বিভিন্ন লোকেদের ভেতর একটা প্রথার প্রচলন ছিল যে কোথাও যদি একটি মেয়ে সন্তানের জন্ম হয় সেক্ষেত্রে ওই মেয়ে সন্তানটিকে হত্যা করে দেওয়া হতো। উইলিয়াম বেন্টিং ঘোষণা করেন যে এই মেয়ে শিশুর হত্যা এটিও একটি দণ্ডনীয় অপরাধ। এর পাশাপাশি বিভিন্ন কাজের জন্য যে মানুষ ও শিশু বলি দেওয়ার একটা প্রথা ছিল সেই প্রথাটাকেও তিনি দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন এবং সেটি সমাপ্ত করার উপরেও খুব জোর দেন। এর পাশাপাশি তিনি ল অফ ইনহেরিটেন্স অর্থাৎ সম্পত্তির উত্তরাধিকার নিয়ে যে আইন রয়েছে তাতে কিছু রিফর্ম করেন। আর সমাজ কল্যাণের জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো কলকাতাতে মেডিকেল কলেজের স্থাপনা করা। 1835 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং কলকাতাতে মেডিকেল কলেজ অফ বেঙ্গল এর প্রতিষ্ঠা করেন। এই কলেজ প্রতিষ্ঠার ডেট হলো 28 জানুয়ারি 1835। প্রথম দিকে এই কলেজে শুধুমাত্র ছেলেরাই ডাক্তারি শিখতে পারত, কিন্তু 1883 খ্রিস্টাব্দে গিয়ে কাদম্বিনী গাঙ্গুলি তিনি মহিলা স্টুডেন্ট হিসাবে প্রথম এই কলেজে ভর্তি হন এবং তারপর থেকে এই কলেজে ছেলে ও মেয়ে উভয়ই ডাক্তারি শিখত। আর তারপর থেকেই এই কলেজে মেয়েদের ডাক্তারি শেখার জন্য প্রত্যেক মাসে 20 টাকা করে স্কলারশিপ দেওয়া হতো। এবার সমাজ কল্যাণের পাশাপাশি ভারতের জুরিসডিকশনেও উইলিয়াম বেন্টিং কিছু সংশোধন করেন। যেমন তিনি নতুন একটি ডিপার্টমেন্ট বা কমিশন তৈরি করেন, কমিশন অফ রেভিনিউ এন্ড সার্কিট। এর আগে আমরা যদি জুরিসডিকশনের স্ট্রাকচারটা দেখি, সবার উপরে ছিল সুপ্রিম কোর্ট, তার নিচে ছিল 4টে সার্কিট কোর্ট, কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদ আর পাটনা। এই 4টে জায়গায় 4টে সার্কিট কোর্ট ছিল। এই 4টে সার্কিট কোর্টের নিচে ছোট ছোট ডিস্ট্রিক্ট কোর্ট আর তার নিচে ছিল মুন্সিফ কোর্ট। তার কারণ হলো যে এর আগে ইংরেজদের এরিয়া নরমালি এই বাংলার এরিয়া এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কিন্তু 1830-32 খ্রিস্টাব্দ আস্তে আস্তে দেখা যায় যে ভারতের অলমোস্ট সমস্ত এরিয়াই এই ব্রিটিশ শাসনের আন্ডারে চলে এসছে। ফলে শুধুমাত্র এই 4টে সার্কিট
সার্কিট কোড থাকলে আর হবে না। এখন পুরো ভারতের জুরিসডিকশনের জন্য তিনি এই যে 4টে সার্কিট কোড, এই সার্কিট কোডকে অ্যাবলিশ করে দেন, বলেন যে এই 4টে সার্কিট কোড রাখার কোনো প্রয়োজন নেই, তার জায়গায় একটি কমিশন থাকবে, কমিশন অফ রেভিনিউ এন্ড সার্কিট। এখন ভারতের বেশিরভাগ জায়গায় যেহেতু ব্রিটিশ শাসনের আন্ডারে চলে এসছে, সেক্ষেত্রে পুরো ভারতের এরিয়াকে ছোট ছোট ডিস্ট্রিক্টে ভেঙে দেওয়া হয় এবং ওই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে কোর্ট ছিল। ডিস্ট্রিক্টের মামলা ওই ডিস্ট্রিক্ট কোর্টই সামলাবে এটা বলা হয়। আর ওই ডিস্ট্রিক্ট কোর্ট ওই ডিস্ট্রিক্টের যে কালেক্টর বা ম্যাজিস্ট্রেট তার আন্ডারে থাকবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে কালেক্টর বা ম্যাজিস্ট্রেট তার আন্ডারেই থাকবে ওই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোর্ট। আর ওই সমস্ত কালেক্টর বা ম্যাজিস্ট্রেটরা তারা ওই কমিশনার অফ রেভিনিউ এন্ড সার্কিট তার আন্ডারে থাকবে। কি বললাম ওভারঅল একবার বলি। একটা ডিস্ট্রিক্টের জুরিসডিকশনের দায়িত্ব থাকবে ওই ডিস্ট্রিক্ট কোর্টের, আর ওই ডিস্ট্রিক্ট কোর্টের উপরে থাকবে ওই ডিস্ট্রিক্টের কালেক্টর বা ম্যাজিস্ট্রেট। আর উইলিয়াম বেন্টিং ওই যে একটা নতুন কমিশন তৈরি করলো, কমিশন অফ রেভিনিউ এন্ড সার্কিট, এর যে হেড অর্থাৎ কমিশনার, এই কমিশনারের আন্ডারে ওই কালেক্টর বা ম্যাজিস্ট্রেটটা থাকবে। কমিশনারের সুপারভিশন বা রক্ষণাবেক্ষণে থাকবে ওই সমস্ত ডিস্ট্রিক্টের কালেক্টর বা ম্যাজিস্ট্রেটরা। আর নরমালি উত্তর ভারতের এই এরিয়ার লোকেদের জন্য দুটো নতুন আদালত খোলা হয়। এলাহাবাদে দুটো নতুন আদালত খোলা হয়। এই যে এইটা হলো এলাহাবাদ, এই এলাহাবাদে সদর দেওয়ানি আদালত আর সদর নিজামত আদালত, এই দুটো আদালত তৈরি করা হয়। এবার এটা তো গেল কোর্টের ব্যাপারে, এবার আইনের ব্যাপারেও একটুখানি মডিফাই হয়। এর আগে বাংলার গভর্নর জেনারেল যখন কর্নওয়ালিস ছিল, সেই কর্নওয়ালিসের সময় থেকেই আইনের বিভিন্ন বিষয়কে কোডিফাই করার কাজ শুরু হয়ে যায়, কিন্তু তখন থেকে সেটা নরমালি চলতে থাকে। চলতে চলতে এই বেন্টিংকের সময় 1833 খ্রিস্টাব্দে ভারতে আসে চার্টার অ্যাক্ট। এই চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতে ল কমিশন তৈরি হয়। এই ল কমিশনের হেড বা প্রথম ল কমিশনার ছিলেন ম্যাকাউলে। ম্যাকাউলের উদ্যোগে বা ওই ল কমিশনের উদ্যোগেই এই বিভিন্ন আইনের কোডিফিকেশনের যে কাজ সেটা আরো বেশি জোর কদমে শুরু হয়ে যায়। তবে সমস্ত আইনকে কোডিফাই করতে করতে বেশ অনেকটা সময় লেগে যায়। 1859 খ্রিস্টাব্দে গিয়ে তৈরি হয় সিপিসি বা সিভিল প্রসিডিওর কোড। 1860 খ্রিস্টাব্দে গিয়ে তৈরি হয় আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড। আর 1861 খ্রিস্টাব্দে গিয়ে তৈরি হয় সিআরপিসি অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর কোড। একটা কোর্টের ভেতর কোনো একটা মামলা বা কোনো একটা অভিযোগ কিভাবে লেখা হবে, কোন কোন পয়েন্টের হিসাবে ওই মামলার শুনানি হবে, সেই সমস্ত কিছু লেখা রয়েছে এই সিপিসি, সিআরপিসি বা আইপিসি অনুযায়ী। তো যাই হোক, জুরিসডিকশন আর আইনের ক্ষেত্রে এইগুলো করা হয়। আর জুরিসডিকশনের ক্ষেত্রে আরো একটা পয়েন্ট ক্লিয়ার হয়ে যায়। এই ল কমিশন বলে যে লোকাল কোর্ট বা মুন্সিফ কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষেত্রে যে মামলা চলবে সেগুলি লোকাল ল্যাঙ্গুয়েজ মানে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা বা ইংরেজি ভাষা যে কোনো ভাষাতে প্র্যাকটিস চলতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টে যে মামলাটা চলবে সেটা শুধুমাত্র ইংরেজিতেই হবে। সুপ্রিম কোর্টে অন্য কোনো ভাষায় মামলা চালানো যাবে না। সুপ্রিম কোর্টে কেউ যদি কোনো মামলা চালাতে চায় সেক্ষেত্রে ইংরেজি মাধ্যমেই প্রসিডিংসটা হবে। আর এর সাথে সাথে ভারতের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটাকেও চেঞ্জ করে দেওয়া হয়। এই ব্রিটিশরা আসার আগে ভারতে সবথেকে বড় শক্তি ছিল মুঘল সাম্রাজ্য বা মুঘল শাসন। এই মুঘল শাসনে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল পারস্য ভাষা বা ফার্সি ভাষা। ওই ল কমিশনের পরামর্শে উইলিয়াম বেন্টিং ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটাকে এই ফার্সি থেকে ইংলিশে কনভার্ট করে দেন। বেন্টিং বলেন যে ভারতের এখন থেকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ইংরেজি। এবার ইংরেজি ভাষা যখন এলো, এই ইংরেজি ভাষা নিয়ে শিক্ষার বিষয়টাও বলি। 1823 খ্রিস্টাব্দে একটা কমিটি তৈরি হয়েছিল, জিসিপিআই অর্থাৎ জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশনস, ভারতে শিক্ষার আরো বিকাশের জন্য। সেই কমিটির পরামর্শ মতো ভারতে স্থানীয় ভাষায় ওরিয়েন্টাল স্টাডি অর্থাৎ প্রাচ্য শিক্ষা দেওয়া হতো এবং এইভাবে নরমালি চলতে থাকে। চলতে চলতে 1834 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং ম্যাকাউলেকে এই কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত করেন। কি বললাম, 1834 খ্রিস্টাব্দে ম্যাকাউলে এই জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশনস এই কমিটির প্রেসিডেন্ট হন বা প্রধান হন। এবার এই কমিটিতে দুই রকমের মেম্বার ছিলেন, কিছুজন ছিলেন ওরিয়েন্টালিস্ট আর কিছুজন ছিলেন অ্যাংলিসিস্ট। ওরিয়েন্টালিস্ট অর্থাৎ প্রাচ্য শিক্ষাবিদ আর অ্যাংলিসিস্ট অর্থাৎ আধুনিক শিক্ষাবিদ। প্রাচ্য শিক্ষাবিদরা সেই প্রাচ্য শিক্ষাটাকে প্রমোট করার কথা বলতো আর আধুনিক শিক্ষাবিদরা ওয়েস্টার্ন শিক্ষাটাকে আরো প্রমোট করার কথা বলতো। প্রাচ্য শিক্ষাবিদ অর্থাৎ ওরিয়েন্টালিস্টদের ভেতর হেড বা প্রধান ছিল উইলসন এন্ড প্রিন্সেপ ব্রাদার্স। অন্যদিকে অ্যাংলিসিস্ট বা আধুনিক শিক্ষাবিদদের প্রধান বা হেড ছিলেন চার্লস ট্রেভেলিয়ান। এবার যেমনটা বললাম যে ইনিশিয়ালি এই কমিটিটা
ওরিয়েন্টাল স্টাডিটাকেই প্রমোট করত। এইভাবে করতে করতে 1835 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ম্যাকাউলে একটা মিটিং ডাকে। এই মিটিং এ শিক্ষার বিকাশের জন্য বিভিন্ন শিক্ষাবিদরা বিভিন্ন মতামত দেন, আর সবার শেষে ম্যাকাউলে একটা মতামত দেন যে ভারতে ওয়েস্টার্ন স্টাইলে এডুকেশন বা শিক্ষা দেওয়া হোক। এখন ম্যাকাউলে যেহেতু এই কমিটির প্রেসিডেন্ট এবং ওই ওয়েস্টার্ন স্টাডির ফেভারে বেশিরভাগ শিক্ষাবিদরা থাকায় ফাইনালি ডিসিশন হয় যে ভারতে ওয়েস্টার্ন স্টাইলেই শিক্ষা দেওয়া হবে। এই ডিসিশনটাকেই বলা হয় ম্যাকাউলে মিনিটস অফ এডুকেশন। এখানে ডেটটা একটু গুরুত্বপূর্ণ, 7ই মার্চ 1835 এই তারিখে এই ডিসিশনটা নেওয়া হয় যে ভারতে ইংরেজি মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। আর এই সিদ্ধান্তটাকেই বলা হয়, ওই যে বললাম, ম্যাকাউলে মিনিটস অফ এডুকেশন। এই সিদ্ধান্তের ভিত্তিতেই এই 1835 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং একটি আইন নিয়ে আসেন, ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835। ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835। এই আইনে বলা হয় যে ভারতে শিক্ষার মাধ্যম হবে ইংরেজি এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে ওয়েস্টার্ন লিটারেচার অর্থাৎ পাশ্চাত্য সাহিত্যকে প্রমোট করতে হবে। এবার 1835 খ্রিস্টাব্দে তো এই আইন আনা হয় যে ভারতে ইংরেজি মাধ্যমে শিক্ষা হবে, কিন্তু এর আগে 1829 খ্রিস্টাব্দ থেকেই কলকাতাতে এই যে কলকাতা মাদ্রাসা, সেখানে ইংরেজি মাধ্যমেই শিক্ষা দেওয়া হতো। তো 1835 খ্রিস্টাব্দে কি হয়, ম্যাকাউলে মিনিটস অফ এডুকেশন আর এর ভিত্তিতেই ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835। এই যে ম্যাকাউলে মিনিটস, এর মাধ্যমেই ভারতে মডার্ন এডুকেশনের ফাউন্ডেশন বা ভিত তৈরি হয়েছে এটা বলা যায়। এবার উইলিয়াম বেন্টিংকের নেওয়া আরেকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ঠগ ও ডাকাতদের উপর নিয়ন্ত্রণ। 1805 খ্রিস্টাব্দে এই এরিয়াতে দ্বিতীয় অঙ্গমারাঠা যুদ্ধ হয়েছিল এবং তারপর থেকে এই এরিয়াতে ধীরে ধীরে পিন্ডারীদের সংখ্যা বেড়ে যায়। এই এরিয়াতে যেরকম পিন্ডারীদের প্রভাব ছিল, উত্তর ভারতের এই এরিয়াতে ছিল ঠগ ও ডাকাতদের প্রভাব। এই ঠগ ও ডাকাতরা বিভিন্ন সময় ইংরেজ বাহিনীর উপর হামলা করত, কখনো কখনো কোম্পানির জিনিসপত্রের উপর আক্রমণ করে সেগুলো লুট করে নিয়ে যেত। এবার এই ঠগ ও ডাকাতদের উপর ব্যবস্থা নেওয়ার জন্য বেন্টিং 1830 খ্রিস্টাব্দে নতুন একটা ডিপার্টমেন্ট খোলে, ঠগি এন্ড ডকাইটি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের চার্জে বা হেড ছিলেন উইলিয়াম স্লিম্যান। স্লিম্যান বিভিন্ন রকমের কৌশল করে বিভিন্ন সময় এই ঠগ ও ডাকাতদের উপর ক্যাম্পেইন করে এবং 1837 খ্রিস্টাব্দ আস্তে আস্তে মোটামুটি 1500 মতন ঠগ ও ডাকাত ধরে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়। আর এই 1837 খ্রিস্টাব্দের পর থেকে তেমন কোনো সংগঠিত ভাবে ঠগ বা ডাকাত দল দেখা যেত না, এমনকি তাদের আক্রমণের ঘটনাও চোখে পড়তো না। 1837 খ্রিস্টাব্দের পর থেকে সংগঠিতভাবে ঠগ ও ডাকাতদের আক্রমণ তেমন চোখে পড়েনি। এবার উইলিয়াম বেন্টিং যতদিন গভর্নর জেনারেল ছিলেন তার পলিসি ছিল নন ইন্টারভেনশন পলিসি, অর্থাৎ জন শোরের মতন বেন্টিং তিনিও মনে করতেন যে আমি অ্যাজ এ গভর্নর ভারতে যে সমস্ত দেশীয় রাজ্য রয়েছে সেগুলোর ইন্টারনাল ম্যাটারে না যাওয়াই ভালো। এখন তিনি এই নন ইন্টারভেনশন পলিসি ফলো করলেও তার সাথে সাথে তিনি একটু লেজুর জুড়িয়ে দেন। তিনি ঘোষণা করেন যে আমি নন ইন্টারভেনশন পলিসি ফলো করব, কিন্তু যদি দেখি যে কোথাও শাসন ঠিকঠাক মতো হচ্ছে না, মানে কুশাসন চলছে বা কোনো একটা রাজ্যের ন্যায় বা শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, সেক্ষেত্রে কোম্পানি ওই রাজ্যটাকে নিজের আন্ডারে নিয়ে নিতে পারে। এই রকম ঘটনা বিভিন্ন স্টেটের ক্ষেত্রে ঘটে। যেমন ওই যে বললাম বেন্টিং ফলো করতো নন ইন্টারভেনশন পলিসি। এই পলিসি ফলো করার দরুন এই যে জয়পুর, এই যে এইখানে হলো জয়পুর, এই জয়পুরে যে দেশীয় রাজা ছিল সেই রাজার সৈন্যবাহিনী মাঝে মধ্যে দু একবার ব্রিটিশ আর্মির উপর আক্রমণ করেছিল। বিভিন্ন কারণে ব্রিটিশ আর্মির সাথে ওই জয়পুরের রাজার আর্মিদের টুকটাক ঝামেলা বেঁধে যায়, সেই হিসাবে জয়পুরের আর্মি ব্রিটিশ আর্মির উপর আক্রমণ করেছিল। এখন বেন্টিং যেহেতু ওই নন ইন্টারভেনশন পলিসি ফলো করতো, সেই জন্য এই জয়পুরের উপর তেমন খুব একটা অ্যাকশন নেয়নি, সেটাকে ওইভাবেই ছেড়ে দেয়। এইরকমই আরো বিভিন্ন রাজ্য ছিল, যেমন যোধপুর, বুন্দি, ভোপাল ইত্যাদি। এদের সাথেও ব্রিটিশ আর্মির মাঝে মধ্যেই টুকটাক ঝামেলা বাঁধতো, কিন্তু বেন্টিং ওই সমস্ত রাজ্যের উপর কোনো পদক্ষেপ নেয়নি। তবে সঠিকভাবে শাসনের অভাব ও কুশাসনের দরুন দুটো তিনটে রাজ্য দখল করেছিল, যেমন মহীশূর। 1831 খ্রিস্টাব্দে মহীশূর দখল করে নেয়। এই যে এই এরিয়াটা ছিল মহীশূর। বেন্টিং এর কাছে খবর এসেছিল যে এই মহীশূরে ঠিকঠাক ভাবে শাসন হচ্ছে না, ন্যায় ও শাসন ব্যবস্থা এই মহীশূরে দুর্বল। সেই হিসাবে এই মহীশূর রাজ্যটাকে দখল করার জন্য বেন্টিং
কাপবনকে এই এরিয়াতে পাঠিয়েছিল এবং কাপবন গিয়ে এই এরিয়া ব্রিটিশ এরিয়ার ভেতরে নিয়ে নেয়। তো মহীশূর ব্রিটিশদের আন্ডারে চলে আসে 1831 খ্রিস্টাব্দে। এর পাশাপাশি এর পাশেই এই জায়গাটা হলো কুর্গ, এই কুর্গ এরিয়া চলে আসে 1834 খ্রিস্টাব্দে। বেন্টিং এই কুর্গ এরিয়াটা নিয়ে নেয় কুশাসনের আরোপ লাগিয়ে। তবে এই কুশাসনের আরোপ লাগিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা দখল হয়ে যায় সেটা হলো অবধ। এই যে এই এরিয়াটা হলো লখনৌ, এই এরিয়াটাকেই বলা হতো অবধ। পরবর্তীকালে ডালহৌসি এসে এই অবধ এরিয়াটাকে কুশাসনের আরোপ লাগিয়ে ইংরেজদের দখলে নিয়ে নেয়। তো উইলিয়াম বেন্টিং সামাজিক দিক থেকে বা জুরিসডিকশনের দিক থেকে বা শিক্ষার দিক থেকে এই সমস্ত রিফর্ম তো করার চেষ্টা করেন, এর পাশাপাশি কোম্পানির প্রফিটের দিকটাও তিনি একটুখানি খেয়াল করেন। তিনি দেখতেন যে কোম্পানির প্রফিট হলেও খুব বেশি প্রফিট হতো না, আর মাঝে মাঝে কোম্পানির লসে চলতো। সেই জায়গাটা তিনি একটু রিকভার করার চেষ্টা করেন। তিনি দেখেন যে ইউরোপিয়ান যে সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকে অনেক বেশি মাইনা দিয়ে রাখতে হচ্ছে, তার জায়গায় যদি আমি ভারত থেকে কর্মী নিয়োগ করি বা ভারতীয়দের ওই কাজে বসাই, সেক্ষেত্রে আমার কিন্তু অত পেমেন্ট না দিলেও চলবে, ভারতীয়দের একটু কম পেমেন্ট দিলেও হবে, কিন্তু ইউরোপিয়ানদের যদি ওই কাজে রাখি তাদেরকে আরো বেশি করে পেমেন্ট দিতে হবে। এই জন্য উইলিয়াম বেন্টিং বলেন যে ভারতের ভেতর যত কাজ রয়েছে, কোম্পানির কাজ বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, যত কাজ রয়েছে সমস্ত জায়গাতেই যতটা পারা যায় ইন্ডিয়ান এমপ্লয়ি সেট করা। আর এর পাশাপাশি কোম্পানির যত কর্মচারীরা ছিল তাদের বেতনের পাশাপাশি যে ভাতা বা অ্যালাউন্স দেওয়া হতো সেই অ্যালাউন্সটাকে কমিয়ে দেন। কোম্পানির কর্মচারীদের যে বেতন সেই পরিমাণ অ্যালাউন্স দেওয়া হতো, অর্থাৎ তাদের ডাবল অ্যালাউন্স দেওয়া হতো, সেই অ্যালাউন্সটাকে হাফ করে দেওয়া হয়। সৈন্যবাহিনীর খরচের ক্ষেত্রে বলা হয় যে এই যে তিনটে প্রভিন্স রয়েছে, এই তিনটে প্রভিন্সে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্লেস রয়েছে অর্থাৎ কলকাতা, বোম্বে আর মাদ্রাস, এই তিনটে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গার 400 কিলোমিটারের ভেতরে যে সমস্ত সৈন্যবাহিনী থাকবে তাদের যে অ্যালাউন্স বা ভাতা সেটা কমিয়ে দেওয়া হলো। তারা যেহেতু খুব বেশি ডিস্টেন্সে থাকে না, ওই জন্য তাদের বেশি ভাতা দেওয়ার প্রয়োজন নেই। দূরে দূরে যে সমস্ত কর্মী বা সেনাবাহিনী রয়েছে তাদেরকে অ্যালাউন্স দেওয়া হোক। এইরকম বিভিন্ন রকমের স্টেপ বেন্টিং নেন। আর এই স্টেপ নেওয়ার জন্যই 1835 খ্রিস্টাব্দ আসতে আসতে কোম্পানির যেখানে লস 1 কোটি টাকা ছিল সেখানে লাভ হয়ে যায় 2 কোটি টাকা। এবার বেন্টিং যখন বাংলার গভর্নর জেনারেল হিসাবে আসে তখন তারপরেই ছোট্ট একটা ঘটনা আছে, সেটা হলো ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা। রাজা রামমোহন রায় আর দ্বারকানাথ ঠাকুর এই দুজন মিলে 1828 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা করে। এবার এই ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা যেহেতু উইলিয়াম বেন্টিং এর সময় হয়, সেই জন্য এইটা একটু জেনে রাখা প্রয়োজন। আর এই ব্রহ্ম সমাজ সম্পর্কে আমরা ডিটেলসে বুঝতে পারবো যখন এর পরে রাজা রামমোহন রায় সম্পর্কে আলোচনা করব তখন। তো ভারতে থাকাকালীন উইলিয়াম বেন্টিং সম্পর্কে এইগুলোই হলো মোটামুটি সমস্ত বিষয়। এই উইলিয়াম বেন্টিং এর সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো ভারতে চার্টার অ্যাক্ট বা সনদ আইনের প্রয়োগ। 1833 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং এর সময় ভারতে সনদ আইন প্রয়োগ হয়। আর এই আইনের মাধ্যমে এই যে বাংলার গভর্নর জেনারেল তারই পদোন্নতি করে করা হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর সেই হিসাবেই বাংলার লাস্ট গভর্নর জেনারেল বলা হয় উইলিয়াম বেন্টিং কে, আর ভারতের ফার্স্ট গভর্নর জেনারেলও বলা হয় এই উইলিয়াম বেন্টিং কে। আর 1833 খ্রিস্টাব্দের ওই সনদ আইন নিয়ে আমরা অলরেডি এর আগে একটা ভিডিও তৈরি করেছি, সেটা দেখতে পারো। তো উইলিয়াম বেন্টিং সম্পর্কে ওভারঅল সমস্ত বিষয় আশা করি বোঝা গেছে। এর পরে গভর্নর জেনারেল হিসাবে আসে মেটকাপ, তারপর অকল্যান্ড, এলেনব্রো, বার্ড, হার্ডিংস, ডালহৌসি, ক্যানিং এরা। তো এদের সম্পর্কে আমরা এর পরে ক্লাসগুলোতে ধীরে ধীরে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে সেগুলো আমাদেরকে জানাতে পারো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে। আর চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।